অমরনাথ যাত্রা শুধুমাত্র একটি তীর্থযাত্রা নয়, এটি ভক্তি, সহনশীলতা এবং শ্বাসরুদ্ধকর হিমালয় সৌন্দর্যে পরিপূর্ণ একটি আধ্যাত্মিক অভিযান। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পবিত্র অমরনাথ গুহায় আশীর্বাদ লাভের জন্য এই পুণ্যযাত্রা করেন। অমরনাথ যাত্রা হিন্দু ধর্মের অন্যতম ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসার, প্রতীক্ষার আর স্বপ্ন পূরণের তীর্থযাত্রা। এটি হিমালয়ের উঁচু এক গুহায় দেবাদিদেব মহাদেব আর মাতা পার্বতীকে দেখার জন্য যাত্রা, যেখানে প্রাকৃতিকভাবে গঠিত একটি বরফের শিবলিঙ্গকে ভগবান শিব হিসাবে পুজো করা হয়। আপনি কিংবা আপনারা যদি অমরনাথ যাত্রার পরিকল্পনা করে থাকেন এবং জম্মু থেকে শুরু করে পেহেলগাম হয়ে ঐতিহ্যবাহী ও মনোরম যে পথ, সেই পথটার অভিজ্ঞতা, ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে ট্রেকিংয়ের বিভিন্ন পর্যায় প্রয়োজনীয় পরামর্শ পেতে চাইছেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। চলুন শুরু করা যাক অমরনাথ যাত্রার গল্প। আমার অমরনাথ যাত্রা কিংবা স্বপ্নটা শুরু হয়েছিল মে মাসের শেষের দিকে। তখনই আমার ইচ্ছা হয় এবার যাই ভোলে বাবার ডাকে অমরনাথ। স্বপ্ন, ইচ্ছা আর উদ্যোগ যখন একত্রিত হয় তখনই সফলতা পাওয়া যায়। এই বিশ্বাসে অমরনাথ সাইনবোর্ডের পক্ষ থেকে নির্ধারিত করা হাসপাতালগুলি থেকে যে ফিট সার্টিফিকেট নিতে হয়, সেই অমরনাথ যাত্রার জন্য এটা একদম বাধ্যতামূলক। তাই আমার নিকটবর্তী উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিট সার্টিফিকেট করতে গেলাম। সেখানে শারীরিক সক্ষমতার বিভিন্ন পরীক্ষা, যেমন এক্স-রে, ইসিজি, চোখ, কান, নাক, রক্ত, অর্থোপেডিকের মতো বিভিন্ন পরীক্ষাগুলো সফলভাবে উত্তীর্ণ হলাম। এরপর সুপারের সই করা সার্টিফিকেট হাতে পেলাম। অমরনাথ যাওয়ার জন্য যে মেডিকেল চেক আপ করতে হয়, সেই মেডিকেল চেক আপ আমাদের জেলা শরৎচন্দ্র মেডিকেল কলেজ থেকে এইমাত্র সম্পন্ন হলো, আর হাতে পেয়ে গেছি সেই মেডিকেল সার্টিফিকেট। তারপর কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস চড়ে ৪৫ ঘন্টার জার্নিতে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব এই ৬টি রাজ্যের উপর দিয়ে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম জম্মু স্টেশনে। সেই ভিডিও আপনারা আগের পর্বে দেখেছেন। দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। এরপর জম্মু স্টেশনে নেবে দুদিন কয়েক হাজার মানুষের মধ্য থেকে বহু কষ্টে অন স্পট রেজিস্ট্রেশন আর RFID কার্ড পেয়েছি। এই হচ্ছিল টোকেন। এই টোকেনটা আমরা জম্মু তাওয়াই রিভারের সাইডে যেটা রয়েছে সেখান থেকে প্রচুর মারামারি, একদম ধস্তাধস্তি করবার পর কিন্তু পেয়েছি। এই হচ্ছে জম্মু সেন্ট্রাল মহাজন সভা। সেই মহাজন সভার হল ঘরে আমাদেরকে রাখা হয়েছে। এখান থেকেই অন স্পট রেজিস্ট্রেশন হবে। আর এই লম্বা লাইন দেখুন একবার। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:49, ভোর 4:49। লম্বা লাইন দেখুন। এদিকটা হচ্ছে মেয়েদের জন্য লাইন আর এদিকটা হচ্ছে ছেলেদের জন্য লাইন। প্রত্যেকেই মনে হয় গতকাল থেকে তারা লাইন দিয়েছে, অনেকেই রাতের লাইন দিয়েছে। দেখুন ঘুমিয়ে রয়েছে কেউ, এখন ভোর হয়ে গেছে। এই হলো ভারতবর্ষ, এই হলো মহাতীর্থ অমরনাথ যাত্রা। বিভিন্ন রাজ্যের লোক এখানে এসে এক হয়ে গেছে। কেউ গুজরাট থেকে এসেছে, কেউ মধ্যপ্রদেশ, কেউ উত্তরাখণ্ড, কেউ হরিয়ানা, কেউ পাঞ্জাব, বিভিন্ন রাজ্য থেকে মানুষেরা এখানে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আর আমরাও আজকে RFID কার্ড নেবার জন্যে এখানে সামিল হয়েছি। ভোর 4:30 থেকে 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টা পর বেলা 12টার সময় এখানকার প্রশাসন আর পরিচালনার দায়িত্বে যারা রয়েছে তাদের জঘন্য অব্যবস্থা, দীর্ঘক্ষণ অপেক্ষা, চরম ভোগান্তি আর শরীরে একরাশ ক্লান্তি নিয়ে অবশেষে হাতে পেলাম যাত্রা পারমিট, অর্থাৎ RFID কার্ড। আপনারা যারা অমরনাথ আসবেন তারা অবশ্যই আগে থেকে অনলাইনে স্লট বুকিং, আপনার পছন্দের তারিখ, আপনার পছন্দের রুট আর মেডিকেল চেক আপ সমস্ত কিছু বুকিং করে তবে আসবেন। না হলে কিন্তু আমাদের মতো এরকম চরম ভোগান্তির শিকার হতে হবে। এটা একদম অবশ্যই করে আসবেন। তারপর পরের দিনে পার্সোনাল গাড়ি বুকিং করে 44 নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে 232 কিলোমিটার পথ অতিক্রম করে
আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, চারিদিকে সবুজ পাহাড় আর একটার পর একটা ছোট বড় টানেল পেরিয়ে চারিদিকের অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পেহেলগামের দিকে। এই হচ্ছে লিডার নদী, আর লিডার নদীর পাশ দিয়েই আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি পেহেলগামের যে বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্পের দিকে। আমরা এখন পেহেলগামের ভিতরে প্রবেশ করছি। ওয়েলকাম টু পেহেলগাম যাত্রীস। অমরনাথ যাত্রী যারা রয়েছে তাদেরকে স্বাগতম করছে। এই পথে আগেও অনেকবার গেছি, যতবারই যাই ততবারই নতুন লাগে। আর প্রকৃতিও যেন বিভিন্ন রূপে সেজে সমস্ত পর্যটককে মুগ্ধ করার জন্য স্বাগত জানায়। এখানে আবার প্রত্যেকের ব্যাগ চেক করা হচ্ছে। এখানে সমস্ত তীর্থযাত্রীদের ব্যাগের পাশাপাশি সমস্ত গাড়িও চেকিং হবে। এরপর পেহেলগামে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গেছে, সঙ্গে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তাই বেস ক্যাম্পে না থেকে একটা রাত্রি হোটেলে কাটালাম। এরপর রাতে খাবারের জন্য চলে গিয়েছিলাম আমাদের হোটেলের পাশেই একটা ভান্ডারাতে। ভাত রয়েছে, ডাল রয়েছে, রাজমা, রুটি রয়েছে, আর সিমুই রয়েছে। পরের দিনে ভোরবেলা একটা গাড়ি বুকিং করে পেহেলগাম থেকে চন্দনওয়ারির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন ঘড়িতে সময় ভোর 3:38। আমরা বেরিয়ে পড়েছি পেহেলগাম থেকে চন্দনওয়ারির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে। এখনো চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে। এই হচ্ছে অটো স্ট্যান্ড, আর সামনে এগিয়ে গেলে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। পেহেলগাম থেকে চন্দনওয়ারি পৌঁছানোর জন্য আপনাকে পেহেলগাম থেকে লোকাল গাড়ি ভাড়া করতে হবে। গভর্নমেন্ট থেকে গাড়ির রেট ফিক্সড করা রয়েছে। এছাড়া শেয়ার গাড়িও পেয়ে যাবেন। অমরনাথের জন্য গাড়িতে মাথাপিছু 240 টাকা করে লাগছে। কোন গাড়ির কত রেট সেটা একবার দেখে নিন। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ভোর 4:42। পেহেলগাম থেকে চন্দনওয়ারি এই 16 কিলোমিটারের পথ গাড়ি করে আসার পর এবারে শুরু হবে আমাদের মূল ট্রেকিং, অর্থাৎ পায়ে হাঁটা। চন্দনওয়ারি থেকেই মূল পাহাড়ি ট্রেকিং শুরু হয়, যেখান থেকে শুরু হবে আমাদের পায়ে হেঁটে অমরনাথ যাত্রা। এই হচ্ছে চন্দনওয়ারির ডোমেল গেট, অর্থাৎ মূল প্রবেশদ্বার। এখন যেহেতু ভোরবেলা, তাই এই জায়গাটা অনেকটাই ফাঁকা। সময় বাড়ার সাথে সাথে তীর্থযাত্রীদের ভিড়ও বাড়বে। এখান থেকে একটা লাঠি নিয়ে নিলাম, দাম পড়ল 30 টাকা। এই ডোমেল গেটে যত তাড়াতাড়ি আসতে পারবেন তত ভিড় এড়াতে পারবেন। এখানে আমাদের সঙ্গে আনা ব্যাগ, RFID কার্ড সহ সমস্ত কিছু চেকিং করা হলো। অমরনাথের গুহায় যাবার পথে এই ধরনের ভান্ডারা প্রচুর পাবেন, যেখানে বিনা খরচে বিভিন্ন খাবার প্রসাদ হিসাবে পাবেন। সবে তো পথ চলা শুরু, আরও অনেক সৌন্দর্য, এই পথের নানা কাহিনী পথ চলতে চলতেই আপনাদের জানাবো, দেখাবো। কিভাবে ট্রেকিং করছি, কোন ভান্ডারায় আরও কী কী খাবার রয়েছে, কিভাবে আমি সমস্ত পথটা অতিক্রম করছি, সমস্ত কিছুই তুলে ধরবো এই ভিডিওতে। আমার এই ভিডিওর মাধ্যমেই আপনাদের অমরনাথ যাত্রা ও পবিত্র গুহা দর্শন হোক। জয় বাবা বলে আমরা ভোলা মহেশ্বরের নাম নিয়ে আমাদের যাত্রাটা শুরু করেছি। এই হচ্ছে শেষনাগ নদী। শেষনাগ যে হ্রদ রয়েছে, যেখানে আমরা পৌঁছবো, সেখান থেকেই এই জল নেমে আসছে। আর দেখুন কিরকম স্রোত রয়েছে, খালি মারাত্মক স্রোত। কিন্তু আমরা যেহেতু ভোরবেলায় এই অমরনাথ যাত্রা শুরু করেছি, আমরা দেখতে দেখতে 3 কিলোমিটারের মতো রাস্তা ওপরে উঠে এলাম। অমরনাথ যাত্রা আসলে কি, কেন এই যাত্রা করা হয়, চলুন সেই কাহিনী আপনাদের জানাই। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব তার স্ত্রী অর্থাৎ আমাদের মাতা পার্বতীকে নিয়ে মহাবিশ্বের যে রহস্য, সেই অমরত্বের কাহিনী শোনানোর জন্যই অমর যে গুহা, সেই অমর গুহা বা পবিত্র গুহাতে এসেছিলেন। তিনি চেয়েছিলেন একটা শান্ত নিরিবিলি জায়গা, যেখানে জীবকুলের কেউ
সেই অমর কাহিনী শুনতে পাবে না বা তিনি বলবেন না। একমাত্র তিনি মাতা পার্বতীকে অর্থাৎ তার স্ত্রী পার্বতীকেই এই অমরত্বের কাহিনী শোনাতে চেয়েছিলেন। অমরনাথ গুহা যাবার পথে তিনি পার্বতীকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে গেছিলেন এবং সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তিনি বিভিন্ন জায়গায় থেমেছিলেন। প্রথমে তিনি থেমেছিলেন পেহেলগামে। এখানে তিনি তার সঙ্গী নন্দীকে ছেড়ে এসেছিলেন। নন্দী ষাঁড়ের রূপ ধারণ করে পেহেলগামে অবস্থান করেছিলেন। এই কারণেই পেহেলগামকে বলা হয় রাখালের গ্রাম। এরপর চন্দনওয়াড়িতে রেখেছিলেন শিব তার মাথার চাঁদকে, শেষনাগে রেখেছিলেন শিব তার গলার সাপকে, আর এরপর মহাগুণ পর্বতে রেখেছিলেন তারই পুত্র গণেশকে। আর মহাদেব পঞ্চতরণীতে রেখেছিলেন পঞ্চভূত অর্থাৎ 5টি জিনিসকে, পৃথিবীকে, জলকে, অগ্নিকে, বায়ুকে আর আকাশকে। এই 5টি জিনিস তিনি পঞ্চতরণীতে রেখে তারপর পবিত্র গুহাতে পৌঁছেছিলেন। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী পার্বতী চন্দনওয়াড়িতে বালি এবং চন্দন লেপে একটি মূর্তি তৈরি করেছিলেন, তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীকালে ভগবান গণেশ রূপে আত্মপ্রকাশ করেন। কথিত আছে পার্বতী এখানে ধ্যান করবার সময় চন্দনের সুবাস পেতেন। সেই অনুসারেই এই জায়গাটার নাম হয়েছে চন্দনওয়াড়ি। আর এই পথ রোমাঞ্চের পথ, এই পথ আনন্দের পথ, এই পথ ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসার পথ। এই পথেই আমরা এগিয়ে চলেছি বাবার কাছে, মা পার্বতীর কাছে। এই রাস্তাতে এখন ভিড় নেই, কারণ যত তাড়াতাড়ি আপনি এই রাস্তাতে উঠতে পারবেন তত এই রাস্তায় ভিড় কম পাবেন। তার সাথে সাথে যারা পনির নিয়ে আসছে অর্থাৎ ঘোড়া সাওয়ারি যারা রয়েছে, যারা পিঠু রয়েছে, তারা কিন্তু এই পথ দিয়েই যাবে। তাই যত তাড়াতাড়ি পারবেন আপনারা যাত্রাটা শুরু করে দেবেন। তাহলে ভোরের বেলাতে কি হয়, এই সময় ওয়েদারটাও খুব ভালো থাকে, ঠান্ডা ঠান্ডা আমেজ থাকার ফলে যাত্রাটা খুব সহজেই করা যায় এবং অনেকটা পথ কম সময়ের মধ্যেই অতিক্রম করতে পারবেন। রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর ভোরের বেলায় এই অমরনাথের পথের যে প্রাকৃতিক সৌন্দর্য তা ভীষণ সুন্দর। আপনারাই দেখুন একবার আপনাদের চোখে, আপনাদের মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে। আমার সঙ্গে আপনাদেরও সেই মুহূর্তের, সেই দৃশ্যের সাক্ষী করাই। এই হচ্ছে বেস ক্যাম্প এবং এই হচ্ছে যে শেষনাগ নদী, সেই শেষনাগ নদী। আমরা কতটা পথ ওপরে উঠে এলাম বুঝতে পারছেন তো। আর এই হচ্ছে ভোরের বেলা প্রাকৃতিক সৌন্দর্য। রাতের অন্ধকার কেটে আস্তে আস্তে ভোর হচ্ছে, আর সেই ভোরের প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন। এই দেখুন রাস্তায় এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পবিত্র অমরনাথ গুহায় কিসের টানে পুণ্যযাত্রা করেন, এই প্রশ্ন বারবার আমার মনে উকি দিয়েছে। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমারও প্রথমবার যাত্রা। কিন্তু পৌরাণিক এই পথে হাঁটতে গিয়ে ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসায় মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহাদেবাদিদেব সব প্রশ্নের, সব কৌতূহলের উত্তর আমাকে দিয়েছে। মহাদেবের আবাসস্থল আর তাকে দেখার টানেই এই পথ চলা, এই যাত্রা। প্রতি বছর জুন থেকে আগস্ট মাসে কয়েক লক্ষ পুণ্যার্থী পবিত্র গুহা দেখবার জন্য অমরনাথ যাত্রা করেন। এবছর অমরনাথ যাত্রা 3 জুলাই থেকে শুরু হয়েছে আর চলবে 57 দিন, অর্থাৎ 28শে আগস্ট রাখি পূর্ণিমা পর্যন্ত। পবিত্র গুহায় পৌঁছানোর জন্য 2টি পথ রয়েছে, প্রথমটা পেহেলগাম আর দ্বিতীয়টা বালতাল।
পেহেলগাম থেকে পবিত্র গুহা পর্যন্ত দূরত্ব 34 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 থেকে 3 দিন। আর অন্যদিকে বালতাল থেকে অমরনাথের পবিত্র গুহা পর্যন্ত দূরত্ব 14 কিলোমিটার। এই পথে শারীরিকভাবে যদি সক্ষম থাকেন, যে কেউ একদিনেই পবিত্র গুহায় পৌঁছনো এবং তা দেখে আবার নিচে আসা সম্ভব। তবে বেশিরভাগ লোক পেহেলগামের পথ দিয়েই অমরনাথ যাত্রা করেন, কারণ এই পথ ঐতিহ্যবাহী। এই পথে রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী, রাতে বিশ্রামের জায়গা আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দারুণ সুন্দর এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। অন্যদিকে বালতালের পথ খুবই খাড়াই আর বিপদসংকুল। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ৯,৭২১ ফুট উচ্চতায় লোয়ার পিশু টপে। আমরা এখনো পর্যন্ত 5 কিলোমিটার পথ চলে এলাম। এখান থেকে পিছু টপের দূরত্ব 2 কিলোমিটার, জজিবাল হচ্ছে 6 কিলোমিটার, শেষনাগ 11 কিলোমিটার, পঞ্চতরণী 25 কিলোমিটার, আর পবিত্র গুহা যেটা রয়েছে হোলি কেভ, তার দূরত্ব এখান থেকে 31 কিলোমিটার। দূরে ওই যে সবুজ রঙের নেট দেওয়া রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটাতে উঠতে হবে আমাদেরকে এখন। এই পিছু টপের রাস্তাটাই হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক, ভীষণ খাড়াই। যাদের অভ্যাস নেই তাদের কিন্তু ভীষণ কষ্ট রয়েছে। এই পিছু টপটা যদি অতিক্রম করতে পারেন তাহলে আবার কিন্তু উদ্রাই রয়েছে, তারপরে আবার ভালো রাস্তা পাবেন। এই হচ্ছে পিছু টপ। এখন আমরা চলে এসেছি পিছু টপে। এই হচ্ছে পিছু টপের গেট, আর এই হচ্ছে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য। চন্দনওয়াড়ি থেকে শেষনাগ পর্যন্ত যে 14 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে পিছু টপ সবচেয়ে চড়াই রাস্তা। এই মুহূর্তে আমরা 11,000 ফুট উঁচুতে রয়েছি। পিছু টপে ওঠার পর এখানে কিন্তু একটা ভান্ডারা রয়েছে। এই ভান্ডারা থেকে আপনারা চা বা বিভিন্ন যে ভান্ডারাতে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আপনারা এখান থেকে খেতে পারেন। আমরা একটু চা খাবো। যে বিস্কুট রয়েছে আর এই চা রয়েছে। আমরা এখন একটু চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। আর এখানে যে ভান্ডারা রয়েছে, সেই ভান্ডারাতে বিনামূল্যে আপনারা বিভিন্ন খাবার খেতে পারবেন। আর এরা যে সেবা করছে না, এদের জন্য একটা স্যালুট জানাই। কারণ এত ওপরে যে মানুষগুলো কষ্ট করে উঠছে, তাদের এই যে সেবাটা করছে, এটা একটা মহা সেবা। আর এই মহাযজ্ঞ যেটা চলছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সমস্ত রাজ্য থেকে মানুষেরা এখানে এসেছেন, এখানে এসে এক হয়ে গেছেন, সকলে মিলে একসাথে এখানে ভান্ডারা থেকে খাচ্ছে। আর এখন আমরা খাচ্ছি চা আর একটু বিস্কুট। এটা খাওয়া কিন্তু ভীষণ জরুরি, কারণ অনেকটা পথ এসেছি, আসার পর আমাদের একটু এনার্জি দরকার। সময় যত বাড়ছে তত মানুষের ভিড় বাড়ছে। আর এই ঘোড়াওয়ালারা তারা তাদের সওয়ারিদের নিয়ে উঠছে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওপরের দিকে উঠতে হবে। ঘোড়া যাবার রাস্তা আর মানুষে যাবার রাস্তা তখন এক হয়ে যাবে। মানুষে যাবার রাস্তা আর ঘোড়া যাবার রাস্তা এক হয়ে গেলে উঠতে যেমন অসুবিধা হবে, ঠিক তেমনই ঘোড়ার যে বিষ্ঠাগুলো রয়েছে না, সেই বিষ্ঠা, তাদের গন্ধ, সব কিছুকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। তাই যত তাড়াতাড়ি পারবেন ঘোড়া চলবার আগেই তাদের আগেই উঠে পড়ার চেষ্টা করবেন। এই সুন্দর দৃশ্যটা দেখুন একবার, চারিদিকে সবুজ পাহাড়, আর এগুলো হচ্ছে এক একটা টেন্ট। আর এখানে ভারতীয় জওয়ানদের বেস ক্যাম্প। ভীষণ সাংঘাতিক সুন্দর জায়গা। এখানে ভান্ডারাতে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায়, তার বিভিন্ন সামগ্রী ঘোড়ায় করে নিচে থেকে এইভাবেই ওপরে তোলা হচ্ছে, দেখুন একবার। আর আপনি যদি এই পথে হাঁটতে না পারেন, কিন্তু মনে ইচ্ছা আর স্বপ্ন রয়েছে অমরনাথের গুহায় যাবার,
তার জন্য রয়েছে পালকি, পিঠু আর ঘোড়া। হর হর মহাদেব, হর হর মহাদেব। চন্দনওয়াড়ি থেকে যারা ঘোড়ায় চড়বেন তাদের জন্য গভর্নমেন্ট রেট রয়েছে জনপ্রতি অর্থাৎ পার হেড 1500 টাকা। সুতরাং বার্গেনিং করলেও কিছু কমবে না, আর এরাও কমাবে না আর বাড়বেও না। এরা শেষনাগ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে এই 1500 টাকা রেটেতেই। চন্দনওয়াড়ি হচ্ছে অমরনাথ যাত্রার মূল ট্রেকিং পথ। আমরা সেখান থেকেই যাত্রা শুরু করেছি একদম খুব ভোরবেলাতে। আর এখন ঘড়িতে সময় 6:53, অর্থাৎ 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো রাস্তা আমরা চলে এলাম। আস্তে আস্তে যত উচ্চতা বাড়ছে ততই চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যপটের পরিবর্তন ঘটছে, আর যত সময় যাচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছে। ঘোড়া এবং মানুষ সকলে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই পথেই চলছে ঘোড়া, এই পথেই চলছে মানুষ। জজিবাল এখান থেকে 2 কিলোমিটার, শেষনাগ 7 কিলোমিটার, এমজি টপ অর্থাৎ মহা গণেশ টপ সেটা হচ্ছে 11 কিলোমিটার, পঞ্চতরণী 21 কিলোমিটার, আর পবিত্র গুহা হোলি কেভ সেটা হচ্ছে 27 কিলোমিটার। আমরা শেষনাগ থেকে আর মাত্র 7 কিলোমিটার দূরে রয়েছি। চন্দনওয়াড়ি থেকে 14 কিলোমিটার পথ অতিক্রম করে আজ আমরা পৌঁছবো শেষনাগেতে, আর আমরা সেখানেই থাকব। মূলত সবাই দীর্ঘ এই পাহাড়ি পথ ট্রেকিং করার পর প্রথম রাত্রিটা শেষনাগেতে যে টেন্টগুলো রয়েছে না সেখানেই থাকে। তারপরের দিন শেষনাগ থেকে ভোরবেলা হাঁটতে শুরু করে আবারও দীর্ঘ 14 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে পঞ্চতরণীতে দ্বিতীয় রাত্রিটা থাকে। তারপরের দিন পঞ্চতরণী থেকে 6 কিলোমিটার ট্রেকিং করে পবিত্র গুহায় পৌঁছয়। আমরাও আজ শেষনাগেতে যে টেন্ট রয়েছে সেই টেন্ট ভাড়া করে রাতে থাকবো। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন একবার। এই হচ্ছে কাশ্মীর, এই হচ্ছে অমরনাথ যাত্রা। সাংঘাতিক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। এই পথ ভালো লাগার পথ, এই পথ ভালোবাসার পথ, এই পথ ভক্তির পথ, এই পথ শ্রদ্ধার পথ, এই পথ শিব আর পার্বতীর পথ। আপনারা যারা এবছর অমরনাথ যাত্রা করতে আসছেন আর যারা পরবর্তীকালে অমরনাথ যাত্রা করতে আসবেন তাদের সকলকে বলবো আপনারা পেহেলগাম দিয়ে আসবেন। পেহেলগামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা ভীষণ সুন্দর। এখানে চারিদিকে যে পাহাড়ি পথ, চারিদিকের যে পরিবেশ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। BRO অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন এবং BSF তাদের যৌথ প্রয়াসে, তাদের উদ্যোগে এই যে পথ অমরনাথ যাবার পবিত্র পথ তৈরি করেছে, তাদের জন্যে আমাদের শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই এবং স্যালুট জানাই। এবং বেশ কিছু জওয়ানদের সঙ্গে কথা হচ্ছিল, তারা জানাচ্ছিল তাদের সারা রাত সারাদিন ডিউটি করতে হচ্ছে। এটাই তো তাদের কষ্ট, আর এটাই তো ভারতীয় জওয়ানরা। ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা ভক্তি এই জন্যই আমাদের অন্তর থেকে বেরিয়ে আসে। তাদের নিরলস পরিশ্রম, তাদের যে এত কষ্ট, তাদের এই যে কর্তব্য, সব কিছু নিরাপত্তা আমাদের জন্যই। আমরা যদি সুস্থ থাকি তাহলে তারা খুশি, আর তারা যদি সুস্থ থাকে অর্থাৎ BSF জওয়ানরা যদি সুস্থ থাকে তাহলে আমরা খুশি। আর আমাদের এই অমরনাথের যে যাত্রা, সেই যাত্রাপথ তাদের জন্যই নিরাপদ হয়ে রয়েছে। বয়স এখন মধ্য, কিন্তু হাতে চলে এসেছে লাঠি, অর্থাৎ বার্ধক্য হবার আগে আমাদের হাতে লাঠি চলে এসেছে। যারা বার্ধক্য রয়েছেন তারা জানে লাঠি ধরে চলার যে কষ্ট, সেই কষ্ট এখন যেন আমরা অমরনাথ যাত্রা করতে এসে এই বয়সেই পেয়ে যাচ্ছি। শিব মাতা পার্বতীকে নিয়ে অমর গুহাতে এসেছিলেন অমর কাহিনী শোনাতে।
কিন্তু আমার একটা প্রশ্ন আছে, বা আমার কৌতূহল হচ্ছে এটাই, যে শ্রীনগর কিংবা জম্মুতে অনেক তো পার্ক ছিল, বা আরো তো নিচে জায়গা ছিল, সেখানে কেন তিনি শোনালেন না? এত জীবকুলের সৃষ্টি হয়নি তখন তিনি এই অমরত্বের কাহিনী ওই জায়গাতে শোনাতে পারতেন। তা না করে তিনি এত ওপরে উঠলেন আর অমর কাহিনী শোনালেন। আর এটা দেখতেই আমাদের ওপরে উঠতে হচ্ছে, এত কষ্ট করতে হচ্ছে। তবে এই কথাটা একটু মজার ছলেই বললাম। মহাদেব থাকেন পর্বতে, তার অধিষ্ঠান পর্বতে, তাই তিনি পর্বতকেই বেছে নিয়েছিলেন। আমার কোনো দৃষ্টতা নেই তাদেরকে উপদেশ দেবার, বরং উপদেশ দেবেন ভগবান শিব, মাতা পার্বতী, এরা। আমি একটু কথাটা মজার ছলেই বললাম। আর এখানে দেখা পেলাম একটা ঝর্ণার। এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য একমাত্র পেহেলগামের পথ দিয়ে এলেই দেখতে পাবেন। এই প্রবাহমান নদীর বৈশিষ্ট্যই হচ্ছে এগিয়ে যাওয়া, আর এই এগিয়ে যাওয়ার মধ্যেই রয়েছে তার রূপ, তার গুণ। আর এখন চলে এসেছি জজিবালে। জজিবালে এসে এখানে একটা ভান্ডারা রয়েছে, আর বেশ কিছু তীর্থযাত্রী তারা নাচ করতে শুরু করে দিয়েছে। চলুন তাদের সাথে আমিও সামিল হই। এই হচ্ছে ভারতবর্ষ, আর এই হচ্ছে মহাতীর্থ অমরনাথ যাত্রা। এখানে বিভিন্ন রাজ্যের মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন খাদ্যাভ্যাসের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ সকলে মিলে এক হয়ে গেছি এখানে এসে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলবিন্দু দিয়ে প্রাকৃতিকভাবে যে শিবলিঙ্গ বিভিন্ন বছরে অমরনাথের গুহায় তৈরি হয়েছে, সেগুলো ছবিও এখানে রয়েছে। এইখানে এই ধরনের বায়ো টয়লেট করা রয়েছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এখানে প্রতিটা ভান্ডারাতে শিব পার্বতীর মূর্তি দারুণভাবে সুসজ্জিত অবস্থায় সাজানো রয়েছে। প্রতিদিন এখানে পূজা অর্চনা চলে, আর লক্ষ লক্ষ ভক্তদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়। আর এখানে যে সমস্ত লঙ্গরখানাগুলো রয়েছে, 5 স্টার হোটেলকেও হার মানাবে। কিন্তু কি নেই এখানে? সবজি পুরি, ছোলা বাটোরে, ভাত, ডাল, রাজমা, বিভিন্ন ধরনের মিষ্টি, রুটি, ছোলা ভাজা, ছোলা সেদ্ধ, কাজু বাদাম, আখরোট, চা, বিস্কুট, ইডলি, ধোসা, বিভিন্ন ধরনের হালুয়া, এছাড়া বিভিন্ন ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। আও ভোলে খাও ভোলে, এই বলে সমস্ত তীর্থযাত্রীকে সম্বোধন করে আহ্বান করা হয়। এদের বিশ্বাস প্রতিটা তীর্থযাত্রীর মধ্যেই রয়েছে শিব। তীর্থযাত্রীদের প্রতি ভক্তি আর আতিথেয়তায় সকলকে মুগ্ধ করে চলেছে এরা। এই যে নারকেলের বরফিটা, নারকেলের বরফিটা ভীষণ সুন্দর খেতে। নারকেল নাড়ু যেরকম বানায় না, সেই রকমই নারকেল নাড়ু। এটা বরফির আকারে দিয়েছে। এটা 1 পিস নিলাম, আর কিছুক্ষণ আগেই খেয়েছি ছোলে। খায়া লিয়া ছোলে, চলো নাম তেরা লেকার ভোলে। পথের মধ্যে এই যে ভান্ডারাগুলো রয়েছে, এখানে আপনারা ভরপেট একদমই খাবেন না, তাহলে পাহাড়ি এই যে রাস্তা হাঁটতে প্রচুর কষ্ট হবে। পেট খালি রেখে যতটা সম্ভব হালকা খাবার খান, আর শরীরে এনার্জি আনতে বেশি করে জল, আর ক্লান্তি দূর করতে চা খাবেন। সেজনা এখনো 5 কিলোমিটার, এমজি টপ 9 কিলোমিটার, পঞ্চতারণী হচ্ছে 19 কিলোমিটার, আর পবিত্র গুহা 25 কিলোমিটার। এটা হচ্ছে ঘোড়া যাওয়ার রাস্তা। জজিবাল থেকে ঘোড়া যাওয়ার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ তীর্থযাত্রী যারা আসছেন তারা এই পথ দিয়ে যাবেন, আর ঘোড়াওয়ালারা এই পথ দিয়ে যাবেন।
জজিবাল থেকে নাগাকোটি যাবার যে পথ, সেই পথে যদি কেউ পালকি করে তার জন্য রয়েছে 1500 টাকা, অর্থাৎ পার হেড 1500 টাকার জন্য জজিবাল থেকে নাগাকোটি পর্যন্ত যেতে পারবেন। এই হচ্ছে পালকি ভাইরা সব, আর এই হচ্ছে পালকি। আর এগুলো হচ্ছে বেস ক্যাম্প। এই বেস ক্যাম্পে বিএসএফ এ যারা জওয়ানরা রয়েছে, যারা ডিউটি করছে, তাদের থাকার ঘর। এই হচ্ছে ভারতীয় জওয়ানরা যারা এখানে এত ঠান্ডার মধ্যে এই পার্বত্য এলাকাগুলোতে তাদের কর্তব্যে রয়েছে, নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ঘড়িতে এখন সময় সকাল 9:17। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এ পথে ধীরে ধীরে তীর্থযাত্রীদেরও ভিড় বাড়ছে। ওয়েদারটাও ভীষণ সুন্দর, হালকা শীতের আমেজ রয়েছে, তার সঙ্গে দারুণ সুন্দর রোদ্দুর। জজিবাল থেকে কুট এই রাস্তাটাও কিন্তু ভীষণ চড়াই, আর রাস্তাটা খুবই সরু রাস্তা, অর্থাৎ সংকীর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু খুব সাবধানে আসবেন। আর এই অমরনাথ যাত্রা করতে গেলে আপনার একটা ভালো লাঠি যেমন দরকার, ঠিক তেমন দরকার একটা ভালো জুতো। যে জুতোটা গ্রিপ দেওয়া জুতো হতে হবে, তাহলে পা পিছলে পড়ার সম্ভাবনা নেই, আপনি নিরাপদে নিশ্চিন্তে আসতে পারবেন। এখন চলে এসেছি নাগাকোটিতে, আর নাগাকোটিতে এসে অনেক কিন্তু ঘোড়া পেয়ে যাবেন শেষনাগ পর্যন্ত যাবার। এই হচ্ছে ঘোড়ার দল, দেখুন এখানে অনেক ঘোড়া রয়েছে, আপনারা ঘোড়ায় চড়তে পারেন শেষনাগ পর্যন্ত যাওয়ার জন্য। চলার পথে ঘোড়া, পিঠু কিংবা পালকিওয়ালারা কানের কাছে এসে আপনাকে ঘোড়া, পিঠু কিংবা পালকি করে যাবার উপদেশ দিয়ে মনকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। অবশ্য এটা তাদের জীবিকা কিংবা রুটি রোজগারের পথ। যারা ওপরে উঠতে পারছেন না, তারা অবশ্যই এদের সাহায্য নিতে পারেন। কিন্তু যারা মানসিক এবং শারীরিকভাবে সক্ষম, তারা বাবার কাছে পায়ে হেঁটেই চলুন। পথ চলতে চলতে এই মানুষটিকে দেখার পর শারীরিক কিংবা মানসিক সমস্ত ক্লান্তি নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। बाबा आप कहाँ से आए हो? बिहार से। हर साल में आते हो? এই দেখুন, এই মানুষটি বিহার থেকে এসেছেন। তিনি শারীরিকভাবে অক্ষম, কিন্তু মনের জোর কিন্তু ভীষণ। আর এই মনের জোরের জন্যই তিনি এগিয়ে চলেছেন মহাদেবের কাছে। এই মানুষটি যদি এই অবস্থায় এইভাবে বাবার কাছে যেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এই মানুষটিই হোক আমাদের উৎসাহ, উন্মাদনা কিংবা প্রেরণাদাতা। বোম বোম ভোলে কিংবা হর হর মহাদেব, এই মন্ত্র শব্দের জাদুতে পথ চলার সমস্ত কষ্ট আর ক্লান্তি দূর করে স্বয়ং মহাদেবী তার কাছে নিয়ে যাবে। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে হাঁটার কষ্ট প্রায় ভুলেই গিয়েছিলাম। ডান দিকে শেষনাগ থেকে বেরিয়ে আসা খরস্রোতা নদী, দূরে পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ, গাছগাছালিতে ভরা সবুজ পাহাড়, সব কিছু যেন প্রকৃতির নিজের হাতে ক্যানভাসে আঁকা ছবির মতোই মনে হচ্ছে। শেষনাগ এখান থেকে এখনো 2 কিলোমিটার, এমজি টপ 6 কিলোমিটার, আর হলিকেপ 22 কিলোমিটার। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, একদম পুরো 60 ডিগ্রি রয়েছে। এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলের যে রাস্তা, সেই রাস্তাটা পেরিয়ে আমাদেরকে যেতে হবে শেষনাগের যে টেন্ট ক্যাম্পগুলো থাকে সেখানে। চলুন যাওয়া যাক। পিশু টপে ছিল, ঠিক যেমন জজিবাল পাস থেকে ছিল, ঠিক তেমনই এই রাস্তাটাও কিন্তু ভীষণ খাড়াই। আমরা শেষনাগের কাছেই একদম চলে এসেছি। আমরা ভোর 3:27 থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম, সকাল 10:41 বাজে, আর আমরা ইতিমধ্যেই 7 ঘন্টায় চলে এলাম শেষনাগেতে। অনেক আগেই আসতে পারতাম, কিন্তু বিভিন্ন লঙ্গরখানাতে আমরা থেমেছি, সেখানে খাবার খেয়েছি, এছাড়া বেশ কিছু জায়গাতে আমরা বিশ্রামও নিয়েছি, ফলে আমাদের একটুখানি সময় লেগেছে। এই মুহূর্তে চলে এসেছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত অমরনাথ যাত্রার ঐতিহ্যবাহী ও পবিত্র জায়গা শেষনাগ লেকের সামনে। হিন্দু পৌরাণিক মতে এই লেকেই মহাদেব অমরনাথের পবিত্র গুহায় যাবার পথে তার গলার সাপ বাসুকী নাগ অর্থাৎ শেষনাগকে
এইখানেই রেখে গিয়েছিলেন। হাঁটতে হাঁটতে যখন প্রথম শেষনাগ লেকের দর্শন পেলাম, মনটা আনন্দে উচ্ছ্বসিত হয়ে আমার অন্তরাত্মা থেকে বেরিয়ে এলো নমো পার্বতী পতায়ে হর হর মহাদেব। সত্যি কি অপূর্ব দর্শন! যা পড়েছিলাম শেষনাগ সম্পর্কে, নিজের চোখে যা দেখলাম তা সত্যি অকল্পনীয়। জলের অপূর্ব নীল রং, লেকের চারিদিকের পাহাড় এখানকার সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। সৌন্দর্যে মোহিত হয়ে দাঁড়িয়ে দেখলাম বেশ কিছুক্ষণ। এই হলো শেষনাগ। এখান থেকে এমজি টপ হচ্ছে 4 কিলোমিটার আর হোলি কেভ 20 কিলোমিটার। শেষনাগ থেকে এমজি টপ পর্যন্ত যারা যেতে চান তাদের জন্য রয়েছে ঘোড়া, আর ঘোড়ার প্রাইস কিন্তু গভর্নমেন্ট রেট, অর্থাৎ এখান থেকে পার্চি কাটতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে এমজি টপের দিকে, অর্থাৎ মহা গণেশ টপের দিকে। দুটোর মধ্যে যদি আপনারা এই রাস্তাটা দিয়ে ওই যে ডোমেল গেট রয়েছে, ওই ডোমেল গেটটা যদি পার করতে পারেন তাহলে আপনি এমজি যে টপ রয়েছে সেখানে পৌঁছতে পারবেন, অর্থাৎ অনুমতি পাবেন। আর দুটোর পরে যারা আসছেন তাদের কিন্তু ওই রাস্তাটা দিয়ে আর যেতে দেবে না, সুতরাং আপনারা এটা মাথায় রাখবেন। আর এই যে টেন্টগুলো রয়েছে, এই টেন্টগুলোতেই রাত্রি যাপন করতে হবে। এই হচ্ছে শেষনাগেতে যারা টেন্ট নিতে চাইছেন, এখানে টেন্টের ব্যবস্থা রয়েছে। এই টেন্টে আমরাও থাকবো। এই হচ্ছে টেন্ট। আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, তবু আমরা শেষনাগেতে একটা দিন থাকবো। আর আগামীকাল আমরা এখান থেকে পঞ্চতরণীতে যাব। টেন্টে থাকার জন্য গভর্নমেন্ট রেটে পার্চি করতে হবে। আমরা 650 টাকা করে দুজনের 1300 টাকার পার্চি কেটে নিলাম। এখানে মাইকে সতর্কবার্তা হিসাবে বারবার অ্যানাউন্স করছে, সরকারি রেট ছাড়া কেউ যদি অতিরিক্ত টেন্টের ভাড়া চায় তাহলে একদম দেবেন না। কেউ চাইলে দায়িত্বে থাকা পুলিশদের সেই তথ্য জানান। 6 জন, 8 জন, 10 জন এই ধরনের টেন্ট রয়েছে। যদি আপনারা পার্সোনাল টেন্ট নিতে চান সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে। চলুন এখন টেন্টটা দেখা যাক কিরকম টেন্টটা রয়েছে। এই হচ্ছে টেন্ট, দেখুন এখানে শেয়ারিংয়ে থাকতে হবে, আর এখানে লাইটের ব্যবস্থা রয়েছে, এখানে চার্জিংয়ের পয়েন্ট রয়েছে। জীবনে প্রথমবার চারিদিকের এত সুন্দর পাহাড়ে ঢাকা প্রকৃতির কোলে এই ধরনের টেন্টে থাকব, তাই আমার মন দারুণ উৎসাহ, উন্মাদনা আর আনন্দে ভরে উঠল। টেন্টের সামনে দিয়েই এরকম একটা ঝর্ণা বা জল বয়ে চলেছে। এই হচ্ছে আমাদের টেন্ট, তারই উল্টো দিকে একদম এই হচ্ছে লঙ্গরখানা, আর এখানে হচ্ছে বায়ো টয়লেট। একদম খুবই সামনাসামনি সবকিছুর সুবিধা রয়েছে। প্রত্যেক টেন্ট যেগুলো দেখতে পাচ্ছেন না, সবগুলোই কিন্তু একই ধরনের, কোনোটায় হলুদ, কোনোটায় ব্লু, কোনোটায় সাদা রঙের তিরপল দেওয়া রয়েছে। ফলে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের কোনটা টেন্ট। তাই এখানে কিন্তু নম্বরও দেওয়া রয়েছে, যেমন আমার টেন্টের নাম্বার হচ্ছে 26 নম্বর, এই টেন্টটার রয়েছে 27 নম্বর। এরকম ভাবে প্রত্যেকটা টেন্টের কিন্তু আলাদা আলাদা নম্বর দেওয়া রয়েছে, এবং আপনারা যে পার্চিটা করবেন তখনই সেই টেন্টের যে নাম্বার, সেই নাম্বারটা পার্চির পিছনে লিখে দেওয়া হবে। আপনারা অমরনাথ এলে সঙ্গে করে কিছু আনার প্রয়োজন নেই, শুধু সঙ্গে করে টাকা আনুন, আর এখানেই সব পেয়ে যাবেন। এখানে সব পেয়ে যাবেন। এই দেখুন ছোট ছোট আপেল বিক্রি হচ্ছে। এওয়ালা क्या है? পুলাম, পুলাম, আলু বুখারা। দেখুন এখানে শীতের পোশাক বিক্রি হচ্ছে, এদিকে জুতো বিক্রি হচ্ছে, এদিকে লাঠি বিক্রি হচ্ছে। লাঠির প্রাইস হচ্ছে 30 টাকা করে। এখানে শীতের পোশাক রয়েছে, এখানে বর্ষাতি রয়েছে, এখানে গ্লাভস রয়েছে, এখানে খাবারের জিনিসপত্র রয়েছে, এখানে সেলুন পর্যন্ত রয়েছে। দেখুন আর কি সুবিধা পাওয়া যাবে জানি না, সবই তো এখানে রয়েছে।
এরপর সন্ধ্যাবেলায় ভান্ডারা থেকে অল্প কিছু খাবার খেয়ে সারাদিনের ক্লান্তির পর শরীর আর বইছিল না, তাই টেন্টের দিকে চললাম ঘুমের জন্য, যেটা শরীরে এই মুহূর্তে ভীষণ প্রয়োজন। আগামীকাল ভোরে আবারও শুরু হবে আমাদের পথ চলা। আজকের ভিডিও এ পর্যন্তই। শেষনাগ থেকে পঞ্চতরণী হয়ে পবিত্র গুহা পর্যন্ত অমরনাথ যাত্রার পরবর্তী গল্প নিয়ে আসব পরের পর্বে।